যে বাড়িগুলো করেছেন সবগুলো তো 1,00,000 টাকার ভিতরে মোটামুটি পাকা বাড়ি করেছেন। আকাশ তো ফ্রি, তাহলে এটা দোতলা করব আমরা। পড়াইলে কেন থাকতে গিয়েছিলেন? এই বাচ্চা তিথির দেওয়া নাম এটা। পলিসি নির্ধারণের সময় কোনো ধরনের ভূমিকা রাখছেন? এখন আমরা অপেক্ষা করছি যে আমরা সরাসরি তাহলে প্রধানমন্ত্রীকেই বলবো। পাওয়ারটা কার কাছে থাকে বলে মনে হয়? প্রধানমন্ত্রীর কাছে। কত বছরের মধ্যে এরকম পরিবর্তন যদি সরকার চায়? এই 5 বছরের মধ্যেও লাভ আছে, আরো 20 বছরের মধ্যেও লাভ আছে, ইহকালেও লাভ আছে, পরকালেও লাভ আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম কালবেলায় এন মোহাম্মদ গ্রুপ প্রেজেন্স নগরকথন পডকাস্ট শোতে। আমরা যে শহরে থাকি, যে পাড়ায় বড় হই, যে ঘর উঠান রাস্তা গাছ বা নদীর পাশে আমাদের জীবন গড়ে ওঠে, এসব কি শুধু স্থপতি আর পরিকল্পনাবিদ্যার নকশায় তৈরি হয়, নাকি মানুষ নিজেই প্রতিদিন তার বসবাসের জায়গাকে গড়ে তোলে, বদলে নেয়, নিজের প্রয়োজন অনুযায়ী মানিয়ে নেয়? তাহলে স্থপতির ভূমিকা কোথায়? তিনি কি মানুষের জন্য নকশা করবেন, নাকি মানুষের সঙ্গে বসে নকশা তৈরি করবেন? কমিউনিটি, প্রকৃতি, স্থানীয় জ্ঞান এবং স্থাপত্যের এই সম্পর্ক নিয়েই আজকের নগরকথন। আমাদের সঙ্গে আছেন কমিউনিটি আর্কিটেক্ট, শিক্ষক এবং আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার বিজয়ী খন্দকার হাসিবুল কবির। স্যার, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। স্যার স্যার আমরা প্রথমে, আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন, আপনার স্থাপত্য পেশা আসার আগে ছোটবেলার কিছু কথা জানতে চাই, যে আপনি কি ছোটবেলা থেকে চিন্তা করেছিলেন যে আর্কিটেক্ট হবেন? না, এই যে স্থপতি এই সব জানতামই না যে এরকম একটা প্রফেশন আছে। আমি আসলে আমার জন্ম একটা গ্রামে, ঝিনাইদহের গ্রামে। এখন তো ঝিনাইদহেই থাকেন। আমি এখন ঝিনাইদহ থেকে আবার একটু ঢাকায় আসা যাওয়া করছি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। স্কুল হচ্ছে আমার বাড়ির পাশেই, যে গ্রামের নাম ভুটিয়ারগাতি, ঝিনাইদহের ওই গ্রামেই হচ্ছে প্রাইমারি স্কুল। তারপরে আমার বাবা মা শহরে চলে যায়, মানে শহর মানে ওখান থেকে আর 3 কিলোমিটার দূরেই শহর। হ্যাঁ, মানে ঝিনাইদহ শহর। তো ওখানে যাই, তারপর 4 থেকে ক্লাস 7 পর্যন্ত একটা স্কুলে, কাঞ্চননগর স্কুলে, তারপরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। তো জীবন থেকে ক্যাডেট কলেজের যে বন্দি জীবনে গেলেন, ওখানে তো অনেক নিয়ম কানুন। হ্যাঁ, এটা বুঝিনি আগে, যাওয়ার আগে বুঝতে পারিনি, কিন্তু আমি আসলে পরে এনজয় করেছি শুধুমাত্র আমার বন্ধু বান্ধবের জন্য। আচ্ছা, হ্যাঁ, এই যে সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে থাকা 6 বছর, হ্যাঁ, তো ওই যে নিয়মকানুন, ওইটার পরবর্তী নিয়ম ভাঙার একটা আনন্দ, ওইটার মধ্যে দিয়ে 6 বছর কেটে গিয়েছে, কারণ প্রচুর নিয়ম ভাঙতাম। হ্যাঁ, আমার এক সিনিয়র ভাই আসলাম খায়ের, উনি মানে এইচএসসিতে 3rd স্ট্যান্ড করলেন। তো হচ্ছে যে উনি ক্যাডেট কলেজে তখন তো স্ট্যান্ড করে, এখন তো আর ওরকম নাই। তো ইত্তেফাকে এরকম আসলো যে আসলাম স্থপতি হতে চাই। তার আগে সে কিন্তু আমাকে বলে নাই, কিন্তু তার সাথে আমি অনেক কাজ করতাম, কারণ ক্যাডেট কলেজে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসপ্লে, তারপরে ওয়াল ম্যাগাজিন, হ্যাঁ, এইসব মডেল টডেল বানানো, হ্যাঁ, এইসব জিনিসগুলো ওনার সাথে করতাম। আঁকাআঁকি করার ইয়েটাও আমার আগে থেকেই ছিল। তো উনি যখন, আমি বললাম যে আসলাম ভাই, এই যে স্থপতি জিনিসটা কি, আপনি তো, উনি তারপর বললেন যে তুমি যেটা করতেছো এখানে, এই যে আঁকাআঁকি করতেছো, মডেল বানাচ্ছো, এইটা তুমি করতে পারবে ওখানে। তো তারপর আমিও তাহলে হব। হ্যাঁ, তো ওইভাবে স্থপতি। তারপরে পাশ করার পরে স্থপতি যে বাড়ি বানান, এটা তখনও বলেন নাই? না, তখন উনি বলেননি, মানে এগুলি করা যায়, আঁকাআঁকি করা যায়। পরে আমি জানলাম হ্যাঁ, স্থপতি বাড়িও বানায়। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, আঁকাআঁকি বাড়ি এটা করতে পারি। সেই স্থপতি থেকে এখন যে আপনি নিজেকে কমিউনিটি আর্কিটেক্ট বলেন, তো এই আলাদাভাবে এই কমিউনিটি আর্কিটেক্ট পরিচয়টা কেন প্রয়োজন হচ্ছে? কারণ যেভাবে আসলে আমরা শিখলাম, হ্যাঁ, আমি তো বইয়ের থেকে পাশ করলাম, পাশ করার পরে। কত সালে এটা? এটা 2000 সালে আচ্ছা, পাশ করা। তো হচ্ছে যে পাশ করার পরে আমি একটা কর্ম গবেষণা, হ্যাঁ, অ্যাকশন রিসার্চের মধ্যে যুক্ত হয়ে যায়। পাশ করেছে আমি কিন্তু ভালো রেজাল্ট করেই, হ্যাঁ, মানে একদম, মানে হয় না যে, আর আমার ইচ্ছাও ছিল যে ওরকম আর্কিটেক্টই হব। হ্যাঁ, মানে যেসব আর্কিটেক্ট, হ্যাঁ, লুই আইকান, তারপরে হ্যাঁ, লে কর্বুজিয়ার, ওরকম, হ্যাঁ, তাদের থেকে ইন্সপায়ার্ড হয়েই তো ওরকম করি। এইগুলি পড়িয়েছে আমাকে ইয়েতে, ইউনিভার্সিটিতে,
তো এখন তো মোটামুটি ইউটার্ন নিয়ে নিয়েছেন, ওই রাস্তায় তো আর নাই। হ্যাঁ, তো কিন্তু রাস্তায় এই যে ওখানে যখন আমি গেলাম, আমি পাশ করেছি, ভালো রেজাল্ট করেছি ডিজাইনে, ভালো, হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত হাইয়েস্ট পাই, হ্যাঁ, সব রকমের অ্যাওয়ার্ডগুলো, ডিজাইনের যত অ্যাওয়ার্ড বুয়েটে সবগুলো আমি পেয়েছি। হ্যাঁ, তো আমার তো মধ্যে একটা, হ্যাঁ, যে এরকম ভালো আর্কিটেক্ট। কিন্তু যখন এই যে গ্রামে গেলাম, গ্রামের একটা হোমস্টে, হ্যাঁ, বসতিতে, ওই বাড়িটা করতে যেয়ে দেখলাম যে আমি পারি না। আমাকে 10তলা একটা বিল্ডিং ডিজাইন করতে গেলে আমি খুব ভালোভাবে, কিন্তু ওই বাড়িটার জন্য যা যা আমার দরকার সেটা আমি জানি না। তো তখন আমি একটা বড় হোঁচট খাইলাম যে আমাদের দেশের এত গ্রাম, এত মানুষজন বাড়িতে থাকে, সেই বিষয়ে আমি পড়ালেখাই করিনি, পড়ানোই হয়নি। হ্যাঁ, তারপরে আর একটা ঘটনাও দেখলাম যে গ্রামে ঘরটা নিয়ে আলোচনা করছে না, পুরো বসত ভিটা নিয়ে আলোচনা করছে। ঘরের ভেতরটার থেকে ঘরের বাইরেটা অনেক বেশি জরুরি, সেটাও আমি জানি না। তাহলে আমি কিভাবে আসলে, বলতে তো পুকুর, উঠান সব, হ্যাঁ, উঠান, মানে এই যে ঘরের বাইরেটা ডিজাইন করাটা, এটা গ্রামের মানুষ আগে বাইরেটা ডিজাইন করে ঘরটা বসায়, যে কোথায় ঘর বসবে, কোথায় কোথায় মুরগি, কোথায় গরু, কোথায় গাছপালা, পুরোটা আসলে তার মাথার মধ্যে আছে গ্রামের মানুষজনের। এটা এটা আমি জানি না, এটা জানি ভাষা, কিন্তু আমাকে যখন একদম স্থপতি হয়ে গেলাম, আমি এটা তার কোনো কাজে আসতে পারছি না। তো এইটা একটা বড় ধাক্কা। এরপরে হচ্ছে যে এটা একটা ধাক্কা, কিন্তু তার আগে থেকে আমি কিছুটা জানতাম, কারণ আমি যখন ফাইনাল ইয়ারে, তো আমাদেরকে একটা ফাইনাল প্রজেক্ট করতে হয়, থিসিস বলি আমরা, হ্যাঁ, থিসিস করতে হয়। তো তখন আমি যে কাজটা করেছিলাম এটা হচ্ছে যে শাঁখারি বাজারে কাজ করেছিলাম, হ্যাঁ, প্রায় 6 মাস ধরে ওখানে কাজ করা। তো ওই সময় আমাদের বইটার লাইব্রেরিতে কিন্তু অনেক বইটই আছে, কিন্তু অনেক বইগুলো শ্যাডোতে থাকে আমাদের, যেহেতু ওইগুলোর সম্পর্কে হয়তো বলা হয় না। তো যেরকম এই যে মডার্ন আর্কিটেকচার নিয়ে যেসব বইটই আছে, ওয়াল্টার গ্রোপিয়াসের লেখা টোটাল আর্কিটেকচার, হ্যাঁ, স্কোপ অফ টোটাল আর্কিটেকচার, সেই বইও আছে। আবার তার পাশে কিন্তু স্কোপ অফ সোশ্যাল আর্কিটেকচার, সেই বইও আছে। সেই বই সম্পর্কে কিন্তু শাঁখের বাজে যখন করতে দেখলাম যে এই বইগুলো কেমন যেন আবার চোখের সামনে আসলো, কারণ আমি ওখানে শাঁখারি বাজার সম্পর্কে যদি বলি, এটা কিন্তু পুরানো একটা, মানে পুরানো, ঢাকাতে অনেক পুরানো একটা বসতি, হ্যাঁ, কিন্তু সেই অনেক সংস্কৃতি এবং অন্যান্য অনেক দিক থেকে এটা অনেক এগিয়ে আছে। সেইখানে কেন যেন এরকম একটা এনভায়রনমেন্ট খুব ভালো, তার মধ্যে আবার কিছু সমস্যা আছে, তাহলে এগুলো তো ভেঙে চুরে করা যাবে না। হ্যাঁ, ভেঙে চুরে, সমস্যা মানে হচ্ছে যে এটা অনেক পুরানো স্ট্রাকচার এখানে, কিন্তু সমস্যা হচ্ছে যে অনেক জায়গাতে হয়তো আলো ঢুকছে না, অনেক জায়গাতে নোংরা। হ্যাঁ, আসলে আগে যেভাবে হয়েছিল, তারপরে আরও মানুষজন বাড়াতে হচ্ছে যে, যেহেতু কোনো হয়তো নিজেরা একসাথে বসে নিয়মকানুন তৈরি করেনি, যার ফলে এগুলো বেড়ে টেড়ে ওই ভেতরগুলো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আর পেছনে যে রাস্তা আছে, সেই রাস্তাগুলোও আসলে আগের দিনে এক রকমের ব্যবহার ছিল, সামনের রাস্তা একরকম আর পেছনের রাস্তা আগের দিনে ব্যবহার ছিল না, ওইদিকে টয়লেট থাকতো। তো ওইটা হচ্ছে যে ওই টয়লেট পরিষ্কার করার জন্য হচ্ছে যে, হ্যাঁ, ওই গলিটা থাকতো, কিন্তু এখন তো ওই টয়লেট নাই, কিন্তু ওইটা এখন আর ওইটাকে বন্ধ টন্ধ করে ব্যবহার। তো এই সব জিনিসগুলো জানলাম শাঁখারি বাজারে মানুষজনের সাথে কথা বলতে বলতে। তো পুরো এই যে 6 মাসটা শাঁখারি বাজারে বসেই আসলে মানে কি সমাধান করা যায়, ডিজাইন করা যায়, সেগুলো দেখলাম যে ওনারা সব সমাধান দিয়ে মডেল বানাচ্ছে একসাথে, করছে একসাথে। তারপরে তো এই কাজটা যখন করলাম, আমার যখন ফাইনাল আমাদের যে জুরি হয়, হ্যাঁ, সবাই আসে, তো আমি শাঁখারি বাজারের মানুষদেরকে যাদের সাথে কাজ করেছিলাম সবাইকে আমি বলছি যে, হ্যাঁ, যে আপনারা এসে ইয়ে করবেন। তো আমার এই থিসিসে যখন শিক্ষকরা প্রশ্ন করেছে, আমি কোনো উত্তর দিইনি, সব অডিয়েন্সের মধ্যে থেকে সব উত্তর দিয়েছে, এটা করেছে কবির ভাই, এইটা করলে আমাদের লাভ হবে, এটা করলে লাভ হবে। সো এইটা আমার কাছে একটা বড় রকমের শিক্ষা ছিল, এবং ওইটাতে আমাদের কিন্তু এরকম করে শেখানো হয়নি ইউনিভার্সিটিতে, কিন্তু সব শিক্ষকরা খুব অ্যাপ্রিসিয়েট করলেন। হ্যাঁ, আমি হায়েস্ট গ্রেড পেলাম, অ্যাপ্রিসিয়েট করলেন এবং বললেন যে, যে শিক্ষকরাই হয়তো এটা বলেননি, সেই শিক্ষকরাই বললেন যে এভাবেই তো হওয়া আসলে দরকার। তো আমি আরও সাহস পেলাম এখান থেকে।
তারপর মানিকগঞ্জে যে কি করলেন? মানিকগঞ্জে গিয়ে তো এই মানিকগঞ্জে গিয়ে তো গ্রামের বাড়িঘর, তো ওইটা তো আমি পারছি না, এটা তো শেখার চেষ্টা করলাম, আমার শিক্ষক থেকে শেখার চেষ্টা করলাম কিন্তু তারপরেও দেখলাম যে এটা আসলে আমাকে আরও সময় দিয়ে শিখতে হবে। এত যেরকম সময় দিয়ে এত 5 বছর পড়েছি, আরও সময় দিয়ে এটা আমাকে শিখতে হবে। হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে যেটা আমি দেখলাম যে শুধু ঘরটা, মানে ভেতরটা, আর্কিটেক্টরা কী করে, ঘরের ভেতর এইটা নিয়ে হচ্ছে যে কাজ করে। তো গ্রামের যে স্থাপত্য এটা শুধু ঘরের ভেতর দিয়ে আসলে হবে না। হ্যাঁ, আমাকে হচ্ছে ঘরের বাইরেটা কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমাকে শিখতে হবে। তো সেইটা শিখতে গেলে আমাকে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার পড়তে হবে। তারপর কি স্যার এই জন্য কি মাস্টার্স করতে চলে হ্যাঁ, গেছিলেন? তখন আমি হচ্ছে যে আমি মাস্টার্স করতে চলে গেলাম। আমাদের দেশে যেহেতু নাই, আমাদের দেশে যদি ল্যান্ডস্কেপ থাকতো তাহলে আমাদের দেশেই পড়তাম। তখন আমি বিদেশে গিয়ে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার পড়তে গেলাম। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। না, প্রথমে কি আমরা শহরে আমার বাবা মার সাথে, হ্যাঁ, যেহেতু আমাদের চাকরি বাকরি নাই, হ্যাঁ, আমরা দুইজনই সব ছেড়ে আমরা ঝিনাইদহতে চলে গেলাম। হ্যাঁ, হঠাৎ করে আমরা ঠিক করলাম যে এটা আসলে যেটা করতে চাচ্ছি, হঠাৎ করে আসলে না, কারণ তার আগে আমরা এই হাউজিংয়েরই কাজ করছিলাম। আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং হচ্ছে যে ব্র্যাক ইউনিভার্সিটি মিলে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আর ন্যাশনাল হাউজিং অথরিটির সাথে এই শহরের নগর দরিদ্র বসতি নিয়ে আমরা কাজ করছিলাম 3টা শহরে। স্যার, এই যে আপনি ঝিনাইদহ চলে গেলেন, ঝিনাইদহে যে কি প্রথম এরকম হাউজিং বা বসতি নারীদের কি অংশগ্রহণমূলকভাবে তৈরি করতে পারলেন? আমরা তো ওই যে থাকা শুরু করলাম ঝিনাইদহে, তারপরে ঘোরাঘুরি, তাই না? ওখানে তো আমাদের তো আর কাজ নাই, আমাদের অফিসও নাই, কিছু নাই। স্থপতি ঝিনাইদহ শহরে আমরা 2 জন। হ্যাঁ, স্থপতি বলতে কি কেউ চিনে না, আমাদের কাজ কি সেটাও জানে না। তো আমরা আসলে কিন্তু যেহেতু আমরা এই চিন্তাতে ছিলাম এবং আমাদের যে বন্ধু নেটওয়ার্ক, তারাও বলছিল তোমরা ঝিনাইদহতে গিয়েছো, তোমরা কি ঝিনাইদহতে কিছু এরকম করতে চাও কি না, তাহলে আমরা হয়তো কিছু সহযোগিতা করতে পারি, কিছু সিড ফান্ড আমরা দিতে পারি, যেটা দিয়ে আমরা কাজ, মানে কেন না। তখন হচ্ছে যে আমরা করলাম কি, ঝিনাইদহ পৌরসভাতে আগে গেলাম যে আপনাদের এখানে দরিদ্র বসতির লিস্টটা দেন আমাদের। হ্যাঁ, তো ওনারা আমাদের লিস্ট দিল এরকম করে। তারপর আমরা সব দরিদ্র বসতিতে ঘুরে ঘুরে, হ্যাঁ, আমাদের তো সময়ের অভাব নাই। হ্যাঁ, আপনাদেরকে কিভাবে নিল আপনারা যখন প্রথমে বসতিতে গেলেন? এলাকার মানুষজন সবাই তো যা মনে করে যে এই কিছু মনে দিতে এসেছে, হ্যাঁ, এটা এইভাবেই। কিন্তু আমরা তো আসলে কিছু দিতে যাইনি। আমরা কমিউনিটিগুলোতে গিয়ে বলেছি যে এই যদি আমরা একত্রিত হইতে পারি, হ্যাঁ, আমরা সব জায়গায় বলেছি যে আমাদের একসাথে যদি হওয়া যায় তাহলে আমাদের বড় একটা শক্তি, এবং একসাথে হওয়ার উপায় হচ্ছে যে সঞ্চয় করা। তো সব জায়গাতে আমরা গিয়ে বলি যে আপনারা যদি দল তৈরি করেন, সঞ্চয় দল তৈরি করেন, এবং হচ্ছে যে অন্যান্য এক্সাম্পলও দিই, অন্যান্য যে সমবায় যদি তৈরি করা যায়, তাহলে 10টা কমিউনিটি যদি এক জায়গায় হয়, 10টা কমিউনিটি যদি 1 লক্ষ টাকা জমায়, তাহলে 10টা কমিউনিটি একসাথে হলে 10 লক্ষ টাকা হয়। হ্যাঁ, এইটা দিয়ে আমরা, এবং এইটা যদি করা হয়, আমরা বলছি যে এটা যদি আপনারা করেন তাহলে হচ্ছে যে আপনাদের সাথে হয়তো আমরা আগ্রহী হয়ে আরও কিছু মানুষজন কাজ করতে পারি। আর আমাদের এক্সপার্টিস হচ্ছে আমরা ঘরবাড়ি নিয়ে কাজ করি, তো আপনাদের ঘরবাড়ি বা বসতির অন্যান্য জিনিস নিয়ে আমরা কাজ করব, এবং পৌরসভা বলছে যে আমরা কাজ করলে পৌরসভা আমাদের সাথে থাকবে, এইটুকুই। হ্যাঁ, এই যে স্থানীয় মানুষের জ্ঞানকে আপনারা এই ক্ষেত্রে কিভাবে কাজে লাগাচ্ছেন? যে বললেন যে আপনাদের যে এক্সপার্টিসটা আছে প্রযুক্তিগত দিক, আবার স্থানীয় মানুষের তো স্থানীয়ভাবে তারা কিভাবে থাকছে কয়েকশো বছর ধরে, 1000 বছর ধরে, সেই জ্ঞানটা আছে। এই দুটোকে কিভাবে একসাথে করলেন? এই যে তো শুরুতে তো আসলে মানে শুরুর ব্যাপারটা কিন্তু আস্থা অর্জন করা। হ্যাঁ, ওনারা তারপরে হচ্ছে যে নিজের এলাকায় কাজ করা কিন্তু খুব সহজ না, কারণ ওনারা তো আমার বাবা মা সবাইকে জানে। হ্যাঁ, অমুকের ছেলে, অমুকের বৌমা, এরকম করে আসছে। হ্যাঁ, তো হচ্ছে যে তো ওইটা থেকেও যে তাহলে তো তোমরা এরকম, তাহলে তো তোমরা দরিদ্র মানুষের মেয়রকে বলে কিছু দিয়ে দিলেই তো হয়, তাদেরকে এরকমভাবে সঞ্চয় 1 টাকা 5 টাকা সঞ্চয় করতে কেন বলতেছো? এইগুলার কি ইয়েটা, ধান্দাটা কি? হ্যাঁ, এই সঞ্চয়কে আবার কোথাও চলে যাবে কিনা? তো আমরা এই করে আমরা বললাম যে যারা সঞ্চয় করবে তাদেরকে নিয়ে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। হ্যাঁ, কতদিন সময় লাগলো নেটওয়ার্ক তৈরি করতে?
সময় লেগেছে, 1 বছরের ছোট্ট নেটওয়ার্ক, আমরা 9টা কমিউনিটি নিয়ে করেছিলাম, কিন্তু এই নেটওয়ার্ক তৈরি করার এটা হয় না, বুঝতে পারে না। তারপরে হচ্ছে যে আমাদের ওই যে বন্ধু নেটওয়ার্ক বললাম না, আমরা তখন শ্রীলঙ্কাতে কিন্তু একটা খুব ভালো এরকম কোঅপারেটিভ আছে, হ্যাঁ, নেশন ওয়াইড, সারা দেশব্যাপী, শুধু নারীদের, হ্যাঁ, এরকম ওটা বলে ওমেন্স ব্যাংক, হ্যাঁ, ওমেন্স কোঅপারেটিভ ব্যাংক। হ্যাঁ, এই ব্যাংকটাই হচ্ছে পুরোপুরি আসলে ওমেনদের, হ্যাঁ, মানে তারাই নিজেরা ব্যাংক করেছে, এরকম না যে গ্রামীণ ব্যাংক, হ্যাঁ, তাদেরই ব্যাংক, হ্যাঁ, ওমেন্স ব্যাংক। হ্যাঁ, তো এই টাকাটা তাদের ওখানেই যাচ্ছে, তাদের হচ্ছে তারা নিজেরা বড় লোক হচ্ছে, কমিউনিটির মহিলা বড় লোক, তাদের এখন হাসপাতাল আছে, তাদের বিভিন্ন ফ্যাক্টরি আছে, তাদের ছেলেমেয়েরা সেখানে কাজ করে, এত বড় তাদের যে তাদের নেতারাই যদি মানে বার্ষিক মিটিং করে স্টেডিয়াম ভাড়া করা লাগে, হ্যাঁ, এত সব নারীরা। হ্যাঁ, তো এবং ওই নারীদের টাকা দিয়েই তারা করে কি, অন্যান্য দেশ থেকে যারা এরকম করতে চায় তাদেরকে ইনভাইট করে। তো আমাদের দেশ থেকে আমরা এরকম করে 2টা কমিউনিটির 2জন কমিউনিটির লিডারকে আমরা শ্রীলঙ্কাতে পাঠাই। হ্যাঁ, তারা 2জন কিন্তু লেখাপড়া জানে না, কিন্তু তারা লিডার, কমিউনিটি লিডার। তো ওখানে গিয়ে ভাষাগত সমস্যা হয়নি তাহলে? না, সাথে গিয়েছিল, হ্যাঁ, আমাদের একজন কমিউনিটি মানে সুহাইলি গিয়েছিল সাথে। তো এরা 3জন যায়, যাওয়ার সাথে সাথে ওরা এসে পুরো ঝিনাইদহ সবাইকে একদম কনভিন্স করে ফেলে, আমরা দেখে আসছি এরকম, আর ওরা ভিক্ষুকরাও এরকম হয়ে গেছে, হ্যাঁ, তো আমাদের করতে হবে, সঞ্চয় করে আমরা করে ফেলবো। হ্যাঁ, তো তারা করে, তো এটাই আমরা বলি হরিজন্টাল শেয়ারিং। হ্যাঁ, যে আমি বললে এটা আসলে কাজ হইতো না, এটা ওনারা যখন দেখেছে ওরকম আর একটা কমিউনিটিতে করেছে এরকম, তো তার পরবর্তীতে ঝিনাইদহতে করার পর কিন্তু অন্যান্য শহরে আর আমাদের কিছু বলা লাগেনি, তখন অনেক তাড়াতাড়ি, কারণ এই কমিউনিটির মানুষ অন্য শহরে গিয়ে শিখিয়েছে। আপনারা তো ওই যে বাড়িগুলো করেছেন সবগুলো তো 1 লাখ টাকার ভিতরে মোটামুটি পাকা বাড়ি করেছেন, এটা কিভাবে করলেন, মানে এই খরচ কমানোর কাজগুলো কিভাবে হলো? ওইটা হচ্ছে যে আবার আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, আমাদের প্রফেশনালদের চ্যালেঞ্জ। হ্যাঁ, তো ধরেন কমিউনিটি মানুষের অনেক জ্ঞান আছে, হ্যাঁ, কিছু কিছু বিষয় যে ব্যাপারগুলো বললাম এইটাতে কমিউনিটি মানুষের জ্ঞান, হ্যাঁ, আবার কিছু কিছু জায়গাতে কিন্তু স্থপতিদের জ্ঞান আছে। হ্যাঁ, সারা পৃথিবীর অনেক কিছুই তো তারা শিখে, হ্যাঁ, হয়তো ধনী মানুষদের জন্য বা অন্য কোনো কিছুর জন্য হয়তো শিখে, কিন্তু সব কাজে লাগানো যায় এখানে। তো আমাদের কাজ ছিল, ওনাদের ছিল যে ওনাদের যে এই যে নেটওয়ার্ক, হ্যাঁ, মানে ওনাদের সঞ্চয় দল, হ্যাঁ, এই 9টা কমিউনিটির দল, হ্যাঁ, এবং সেখানে একটা সিড ফান্ড আসলো, 20 লক্ষ টাকা সিড ফান্ড আসলো। তাড়াতাড়ি কোথা থেকে আসলো? এটা আসলো এশিয়ান কোয়ালিশন ফর হাউজিং রাইটস, হ্যাঁ, সেখান থেকে আসলো। তো আমাদের একটা শহরে একটা এনজিও, তার মাধ্যমে আমরা হচ্ছে যে এই টাকাটা, কারণ এটা তো আমরা নিতে পারবো না, এনজিওর মাধ্যমে এটা আমরা করলাম, কিন্তু সিটি অথরিটি মানে পৌরসভার আমাদের সাথে থাকলো। তো এই টাকাটা হচ্ছে যে ওই 9টা কমিউনিটির যে একটা হলো, সেইখানে এই টাকাটা দেওয়া হলো, যেটা কোনো কমিউনিটির না, এটা একটা সিড ফান্ড। এই টাকাটা তার কমিউনিটি নিয়ে তারপরে আবার ওইটা আবার ফেরত দিবে। তারা যদি এটাতে একটু ইন্টারেস্ট দিতে চায়, ইন্টারেস্ট দিয়ে বা একটু বেশি টাকা দিয়ে দেবে, তো ওনারা ঠিক করলেন যে 1 লক্ষ টাকা ওনারা নিবে, কারণ এর থেকে বেশি টাকা ওনারা নিতে পারবে না। ব্যাক ক্যালকুলেশন করে দেখলো যে এরকম 5 বছরে তারা ফেরত দিতে পারবে, হ্যাঁ, সপ্তাহে কত যেন 150 টাকা না কত এরকম দিয়ে 5 বছরে তারা ফেরত দিতে পারবে। আমাদের তখন করলো যে 1 লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাইতে হবে। হ্যাঁ, তার মধ্যে ঠিক আছে, 1 লক্ষ টাকাতে আগেও তো বাড়ি বানিয়েছি, কিন্তু আমরা বাঁশ মাটি এগুলো দিয়ে বানাই। তো ওনাদেরকে কিন্তু ওই রকম বাঁশ মাটি দিয়ে কিন্তু ভালো বাড়ি করা যায়, সেইগুলির জন্য আমরা দিনাজপুরে পাঠালাম, হ্যাঁ, নিয়ে গেলাম আমরা কমিউনিটির মানুষ, কারণ এটা তো ওই যে সব কিছুই আমরা বললাম না যে অভিজ্ঞতা, আমরা দিনাজপুরে গেলাম, যে দিনাজপুরে আগেই মাটির বাড়ি টাড়ি এরকম খুব সুন্দর বানানো হয়েছে, হ্যাঁ, সেইগুলো দেখলো, খুব সুন্দর অ্যাওয়ার্ড পাওয়া আর্কিটেকচার সেগুলো। কিন্তু ওনারা আসলেন, দেখে বললেন হ্যাঁ খুব ভালো, সব শিখে আসলেন, এসে বলে যে আমরা মাটি দিয়ে বাড়ি করব না, বাঁশ দিয়েও করব না, কারণ এটা গরিবের বাড়ি বলবে, তাহলে আমাদের ইটের বাড়ি করতে হবে, ইট, বালি, সিমেন্ট, কংক্রিট এইগুলো দিয়ে, তাহলে আমার মেয়ের বিয়েটা ভালো জায়গাটাতে হবে। হ্যাঁ, যে পাকা বাড়িতে ওনাদের জমি হচ্ছে যে কারো ছোট জমি, কারো আধা শতক জমিও আছে, 1 শতক, আধা শতক এরকম জমি।
তো ওইখানে এবং তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে তাদের মানে চাহিদা হচ্ছে যে অন্ততপক্ষে 2টা রুম থাকতে হবে। তখন আমরা বললাম যে এটা তো কোনো সমস্যা নাই, আকাশ তো ফ্রি, তাহলে এটা দোতলা করব আমরা। হ্যাঁ, তো হচ্ছে যে তখন ওইভাবে আমরা কিন্তু বলছি 1 লক্ষ টাকা, দোতলা করতে তো অনেক খরচ, 1 লক্ষ টাকা। তখন আমরা ওই যে টাটা ন্যানো গাড়ির মতো চ্যালেঞ্জ নিলাম যে 1 লক্ষ টাকার মধ্যে আমরা একটা দোতলা করব, এটা আমাদের চ্যালেঞ্জ। তো আমরা আসলে করলাম। হ্যাঁ, অনেক কারসাজি করতে হলো, হাইটটা কমাতে হলো, বিভিন্ন জায়গায় কস্ট কমাতে হলো। আমাদের এরকম অনেক আর্কিটেক্ট আছেন আসলে, তাদেরটা আমরা হয়তো ইউনিভার্সিটি থাকতে পড়ি নাই। আমি বললাম যে লুই আইকান সম্পর্কে পড়েছি, লি কর্বুজিয়ার পড়েছি, অন্যান্য ওয়াল্টার গ্রোপিয়াস এইসব পড়েছি, কিন্তু আমাদের ধরেন আরও অনেক আর্কিটেক্ট যারা সাশ্রয়ী ভাবে বাড়িঘর বানায়, তারা ম্যাগাজিনে নাই, এতে নাই। হ্যাঁ, তো আমরা কিন্তু পরবর্তীতে জানলাম, হ্যাঁ, যেরকম আর্কিটেক্ট আছেন তাদের থেকে সাহায্য পাওয়া গেল, তাদের বই থেকে, তাদের কাছ থেকে। হ্যাঁ, লরি বেকার নামে একজন আর্কিটেক্ট আছেন, হ্যাঁ, ওনার থেকে অনেক সহযোগিতা পাওয়া গেল। হ্যাঁ, ওনার কাজের থেকে, হ্যাঁ, ইন্সপিরেশন। উনি তো আর বেঁচে নেন, তো কীভাবে খরচ কমানো যায়, হ্যাঁ, সবই আছে, যে ফ্লোর কীভাবে বানানো যায় সব কিছু দেখতে আবার সুন্দর। হ্যাঁ, সেইগুলো করে আমরা 1 লক্ষ টাকায় বানিয়ে ফেললাম। হ্যাঁ, বেস্ট জিনিস। ও বলতে পারে আমি বেস্ট জিনিস, কিন্তু ঘরটা কিন্তু ছোট, নিচে একটা রুম, উপরে একটা রুম, একটা টয়লেট। হ্যাঁ, কিন্তু সে বলতে পারে আমার পাকা বাড়ি, দোতলায় থাকি। হ্যাঁ, সে তার বাচ্চা যে বাড়িতে ধরেন সে কাজ করে, অনেকে তো আরেকজনের বাড়িতে গিয়ে কাজ করে। হ্যাঁ, সেখানে যখন যায় তার বাড়িতে গিয়ে হয়তো তার বাচ্চাকেও নিয়ে যায়, সেই বাড়ির বাচ্চার সাথে হয়তো খেলে, ছাদে খেলে। এই বাড়িটা হওয়ার পর ওই বাচ্চা তখন ওই যে ধনী মানুষের বাড়িতে তার মা কাজ করে যেখানে, সেখানে গিয়ে বলে যে আমার বাড়িতেও তুমি এসব, আমরা দোতলায় বসে খেলবো, পাকা বাড়িতে আমরা খেলবো। সো রাতারাতি কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল, পাড়ার নাম বদলে গেল। হ্যাঁ, বস্তি শব্দগুলা সব বসতিতে চলে আসলো, মানে স্বপ্নের বসতি, নাম বদলে দিল, তাদের বসতি বেড়েছে। কিন্তু দেখেন, আমি শুধু বলি এটা যে এই কাজটাই, এই 1 লক্ষ টাকার বাড়ি যদি আমি করতে যেতাম, তাহলে আমি কমপক্ষে আমার 1.5 লক্ষ টাকা লাগতো, আমি নিজে যদি এটা বানাতে চাইতাম। এইটা পুরোপুরি হচ্ছে যে এই যে সমবেত হয়ে কাজ করার জাদু, তার জন্য এটা হয়েছে। সবাই মিলে একসাথে কাজ করেছে। প্রত্যেকটা এই যে নির্মাণ উপকরণ যেগুলা, প্রত্যেকটার হচ্ছে যে কম, ওই ভালো জিনিসই কিনেছে, কিন্তু প্রত্যেকটা কম দামে কিনেছে। তারা কিভাবে কিনেছে? মনে করেন ইট কিনবে, ইট কেনার জন্য সব মহিলাদের, যারা যে নারীদের দল, হ্যাঁ, লিডাররা, তারা সব ঝিনাইদহ শহরে যতগুলো ইট ভাটা সব সার্ভে করছে, কোন ইট ভাটা সবচেয়ে ভালো সেটা দেখে বলছে যে এখানে এই দামের। তারপর শেষমেশ দেখছে যে আমাদের মেয়র যিনি ছিলেন তারও একটা ইট ভাটা ছিল। হ্যাঁ, সেই ইটের ভাটার ইটও খুব ভালো। হ্যাঁ, আবার আরেকটারও ভালো। তারপর ঠিক করছে মেয়রেরটা থেকে কিনবে। তারপর মেয়রের কাছে গেছে, গিয়ে সবাই মিলে যে আপনার ইট ভাটা থেকে আমরা ইট কিনবো, আমাদেরকে একটু কমে দিতে হবে। সে একজন গেলে কিন্তু পাইতো না, সবাই মিলে গিয়েছে, 9টা কমিউনিটির মানুষজন, বা ওই কমিউনিটির মানুষজন গিয়েছে। গিয়ে মেয়র দেখছে যে এরা তো অনেক মানুষ, অনেক ভোট। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এরা তো কমিউনিটিরই। হ্যাঁ, এরকম। আর ছোট শহরে কিন্তু মেয়রদের সাথে সম্পর্ক কিন্তু বড় শহরের মতো না। হ্যাঁ, মেয়র বলে ডাকে না, এই চাচা বা ভাই এভাবে ডাকে। হ্যাঁ, যে নাম ধরেই ডাকে। আমি যেরকম মেয়রকে চাচা বলি বা ভাই বলি, এরকম করে। ছোট শহরে কিন্তু সম্পর্ক এরকমই, যার ফলে অনেক সহজ হয়। তো উনি বললেন যে ঠিক আছে, তাহলে তোমাদেরকে 1000-এ 400 টাকা কমে দিব। তো 400 টাকা কম মানে তো 20টা বাড়ির জন্য, প্রথম যে কমিউনিটিতে আমরা 20টা বাড়ি, অনেক। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। এরপরে করাইলে তো আপনি অনেকদিন ছিলেন, এই ঘটনার আগে তো করাইলে থাকতেন এক সময়। হ্যাঁ, তখন আমি ওখানে তো আশার মাচা তৈরি করেছিলেন। এই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন, করাইলে কেন থাকতে গিয়েছিলেন? করাইলে থাকতে গিয়েছিলাম, আমি তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 2005-এ। স্যার, ওই সময় আপনি আমাদেরও পড়াতেন। 2005 থেকে আমি শুরু করি, ওখানে পড়ানো শুরু করি। আর তো তখন হচ্ছে যে আমার তো
আমি আসলে কখনো মাটি ছাড়া মানে মাটির কাছে ছাড়া কখনো মানে থাকি নাই এর আগে, মানে সব কারণ হচ্ছে আমার বাগান তৈরি করতে হয়। কারণ ওইটা আমি পড়াই, তো আমি তো ল্যান্ডস্কেপ এই যে পড়ে এসে, কারণ সবসময় আমি এক্সপেরিমেন্ট করি, গাছপালা লাগাই, এই লাগে, সবসময় আমার বাগান থাকা লাগে। তো আমি কিছুদিন সাভারেও ছিলাম, ব্র্যাকের যে একটা সাভার ক্যাম্পাস আছে ওখানে ছিলাম। তার আগে আমি অন্য জায়গাতেও সব একতলা বাড়িতেই বাগান ছিল আমার। তো এখানে এসে কিন্তু সাভার থেকে তো ক্লাস নিতে একটু কঠিন, প্রতিদিন যাওয়া আসা করতে হয় এই মহাখালীতে। তো তখন আমি ভাবলাম যে আমার তো একটা ওরকম মাটিওয়ালা একটা বাড়ি দরকার। তো আমি আশপাশে খোঁজা, মহাখালীতে, গুলশানে, নিকেতনে খোঁজা শুরু করলাম। খুঁজে টুজে তারপরে ওরকম পাই না, মন মতো পাই না, আর যেটা পাই সেটা তো আমি অনেক খরচ, আমি এত খরচ কেন আমি করবো, হ্যাঁ আমার তো তারপরে আর করাইলে কিন্তু আমার যাওয়া আসা আছে। তারপরে মনে হলো আরে করাইলেই তো আমি থাকতে পারি, একটা যদি লেকের পাড়ে যদি একটা জায়গা খুঁজে পাই, তো আমি নৌকা নিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে লেকের পাড়ে একটা জায়গা পছন্দ হলো, সেই পছন্দ মানে হচ্ছে সেটা নোংরা জায়গা। তারপরে ওখানে নেমে জিজ্ঞাসা করলাম কারো কি ঘর ভাড়াটা দিবে কিনা। তারপরে শুনছে যে কে, আমি যখন বলছি যে আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াই, বেশিরভাগই সব চলে গেল, ভাবলো যে আমি মনে হয় থাকবো না এমনি হয়তো। তো একজন মানুষ সে এসে বললো যে ভাই আমার বারান্দা আছে একটা ঘরের, আমরা ফ্যামিলি নিয়ে থাকি, আমার 2টা ছোট মেয়ে আর হচ্ছে আমি স্বামী স্ত্রী থাকি, আমার বারান্দাতে একটু জায়গা আছে, একটা ছোট্ট, এটা হচ্ছে যে 7 ফিট বাই 11 ফিট একটা এরকম ঘেরা যায়, ওটা তখনও ঘেরা না ওরকম, ওটা তো ওইখানে থাকতে পারেন, ভাড়া কত বলে 600 টাকা। তো আমি 600 টাকা দিয়ে তারপর দিন উঠে গেলাম। তো ওখানে একটা বাড়িতে যখন আমরা থেকে অভ্যস্ত থাকি তখন তো প্লাম্বিং, স্যানিটেশন ফ্যাসিলিটি, আশেপাশের আরও অনেক ফ্যাসিলিটি থাকে, সেই জিনিসগুলো তো ওখানে ঠিক ওভাবে ছিল না। না ওখানে তো মানুষ থাকে, ওখানে তো সবই আছে, কিন্তু যেরকম আমরা হয়তো অন্যান্য জায়গাতে সেরকম ছিল না। ওখানে টয়লেট আছে, ওখানে পানি আছে, ওখানে ইলেকট্রিসিটি আছে। ইলেকট্রিসিটি গুলশান বনানীতে যদি গুলশানে ইলেকট্রিসিটি যায়, কিন্তু আমার এখানে ইলেকট্রিসিটি থাকে, কারণ যখন গুলশানেরটা যায় তখন হচ্ছে যে আমাকে বনানীর লাইনটা দিয়ে দেয়। আচ্ছা, তার মানে আমার কিন্তু ইলেকট্রিসিটি যায় না বললেই চলে, কিন্তু আমি গুলশান বনানী থেকে কয়েক গুণ ইলেকট্রিসিটি, মানে বিলটা আমি বেশি দিই, পানিও আমি কয়েক গুণ বেশি দিই। সকালবেলা আধা ঘন্টার জন্য পানি আসে, আমি ড্রাম ভরে রাখি, তারপরে এটাই হয়। আর কত বছর থাকতেন করাইলে? আমি 6 বছর থেকে। 6 বছর তো করাইলে অনেক কিছু বদলে ফেলেছিলেন। না আমি আসলে করাইলে খুব ইয়েভাবেই থাকতাম, আমি যে জায়গাটাতে থাকলাম ওই জায়গাটুকুই বদলানো হয়েছিল, কারণ আমি অন্যান্য জায়গাতে বেশি আড্ডা দিতাম, আমিও করতাম, কিন্তু করাইলে কিন্তু আমি কোনো কাজ করতে যাই না এবং করিও না ডেলিভারেটলি। আমি করাইলে পুরো সময়টা আমি শিখেছি। এটা আশার মাচাটা ওইটুকু জায়গাতে হয়েছে, হ্যাঁ ওই জায়গাটাতে হয়েছে, কারণ বাচ্চা কাচ্চারা অনেক আসে, আমি বাগান করছি, বাগানের মধ্যে সুন্দর এত তাড়াতাড়ি বাগান হয়ে যাচ্ছে। ওইখানকার যে 2জন মানে বাচ্চা, তিথি, তিশা, হ্যাঁ একজনের বয়স তখন মনে হয় ছিল 2.5 বছর, আর একজন মনে হয় 8-9 বছর এরকম, তিথি, তিশা, ওরা ছিল, ওদের সাথে এবং ওর বাবা মার সাথে, ফোরকান ভাই, নাসিমা আপা, ওনাদের সাথে আমরা বাগান করা শুরু করি, ময়লা টয়লা পরিষ্কার করে। তো আর হচ্ছে যে তখন অনেক বাচ্চা কাচ্চারা আসা শুরু করে ওখানে, বাগানে বসতে, একটা বেঞ্চ ছিল বাগানে, সব আসতে শুরু করে। ওখানে আমরা পোকামাকড় ধরে টরে, আমার তো আর কাজ নাই, আমি ইউনিভার্সিটির পরে ওদের সাথে খেলি, ও করি, চা খাই। তো এটা করতে করতে অনেক বাচ্চা কাচ্চা আসা শুরু করলো, কারণ ওইটা একটা পরিষ্কার জায়গা, এরকম গাছ জায়গা, পোকামাকড় আসছে, প্রজাপতি আসছে, সবাই বাচ্চারা কেন যেন অনেক আসা শুরু করলো। তারপরে হচ্ছে যে আমরা করলাম কি, একটা লাইব্রেরি বানালাম, আর একটা ঘর পাশে, একটা ঘর ছিল না, ঘরটা আমরা বানালাম একটা টিন দিয়ে ঘিরে, একটা খালি জায়গা মতো ছিল, ওখানে একটা ঘর ফোরকান ভাই বানালেন। তো হচ্ছে যে ফোরকান ভাই থেকে আমি বললাম যে এটা আমরা ভাড়া নিই, ফোরকান ভাই থেকেই ভাড়া নিলাম, হ্যাঁ ভাড়া নিয়ে বললাম যে এটা একটা লাইব্রেরি বানাবো বাচ্চাদের, হ্যাঁ বাচ্চাদের জন্য, হ্যাঁ ওদেরই ওনারশিপে, হ্যাঁ তিথি তিশার লাইব্রেরি নাম ছিল, তিথি তিশার লাইব্রেরি। তারপরে ওরা সব মানে অনেক বই টই আমার কলিগদের থেকে পেতাম, তারপরে আমরা কিনে আনতাম, হ্যাঁ। তো শর্ত ছিল যে বই নিয়ে তারপরে হচ্ছে বাগানে ঢুকতে হবে বাচ্চাদের, হ্যাঁ। তো আসতো ওরা, বই সব পড়তো এরকম না, কিন্তু হচ্ছে যে ওইটা একটা টিকেটের মতো। তো তারপর হচ্ছে আশার মাচা, ওটা হলো যে
ওরা আমাকে মামা বলে ডাকতো, বলে মামা আমাদের তো আরও জায়গা হলে একটু ভালো হয়। তো আমরা তো লেকের পাড়ে থাকি, আমার ভিউটা কিন্তু লেক এবং উপরে বসে গুলশান। তো বললো মা, তার মানে তাহলে আমরা লেকের উপরে একটা কিছু বানাই, হ্যাঁ, একটা পাবলিক স্পেস বলা যায়, হ্যাঁ, তৈরি করি সবার জন্য সেখানে। তো লেকের উপরে তখন আমরা একটা বাঁশের মাচা, ওই যে যারা বাচ্চা কাচ্চা তাদের বাবাদেরকে ডাক দিলাম যে আপনারা মিলে একটা ডিজাইন করেন, একটা বানান। তো ওনারা বললেন যে আচ্ছা আপনিই দেখাই দেন, তা আমি এরকম হতে পারে। তারপরে তারা পয়সা করি কই, আমি আপনিও টাকা দেন, আমিও কিছু টাকা পয়সা। আমি কিন্তু সবসময় এরকম যে আমি টাকা পয়সা থাকলেও আমি এরকম করে দিই। তারপরে ওনারা তো আর দিতে, কিন্তু তাহলে কম খরচে কীভাবে? তো আমরা বাঁশ কিনলাম, সব ওজনে বাঁশ কিনলাম, বুঝছেন, মানে বাঁশ একটা করাইলেই কনস্ট্রাকশনের পুরো বাঁশ কনস্ট্রাকশন করার সময় যে স্ক্যাফোল্ডিং, হ্যাঁ, ওই বাঁশগুলা সব তো চলে আসে, মানে ফেলে টেলে দেয় ওগুলা। তো ওইগুলো খড়ি হিসাবে ওজনে পাওয়া যায়। তো খড়ি করার আগে ওই বাঁশ, কিন্তু ওই বাঁশগুলো অনেক ভালো ভালো বাঁশও ওখানে কিন্তু আছে, হ্যাঁ। তো ওই বাঁশ আমরা ওজনে বাঁশ কিনলাম, হ্যাঁ, ওই মাচা করার জন্য ওজনে বাঁশ কিনতাম, অনেক কম খরচে বাঁশ কিনে আমরা। ওই যারা কয়েকজন বাবা, তারা হচ্ছে খুব ভালো মিস্ত্রি, গ্রাম থেকে এসেছে এরকম মিস্ত্রি, তারা এখন হয়তো অন্য প্রফেশনে আসে, মিলে বানিয়ে ফেলা হলো আষাঢ় মাচা। নাম দিল ওরা, এই বাচ্চা তিথির দেওয়া নাম, এটা মামা এটার নাম আষাঢ় মাচা দেই। এটা মাচা হওয়ার পর তো অনেকে গেছেন ওটা দেখতে, আমরাও যখন স্টুডেন্ট তখন আমাদেরকেও স্যার নিয়ে গেছিলেন ওখানে দেখতে। এই আষাঢ় মাচা তো এখনো আছে না? আষাঢ় মাচাটা 2013-তে এটা হচ্ছে যে করাইল উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে এটাকে ভেঙে ফেলা হয়। তো ওই সময় আমরা খুব কষ্ট পেয়েছিলাম, আমি বাচ্চা কাচ্চারা অনেক কান্নাকাটি করছিল। কিন্তু এই যে আপনারা কমিউনিটির কাছে যে কাজ করছেন, বা এই যে করাইলের মতো একটা ঘনবসতিপূর্ণ বস্তিতে যে কাজ করছেন, কিন্তু এখানে যারা থাকছেন তাদের তো জায়গা জমি নিরাপত্তা নেই, যেটা আপনাদের সাথে। ওই সময়টা কিন্তু কাজ করিনি, ওই সময় আমি থেকেছি। আচ্ছা, ওই সময় আপনি থাকলেন, পরে এখন আমি কাজ করি। আচ্ছা, কিন্তু ওনাদের যে এই ধরনের সমস্যাগুলো, যে রেগুলার তাদেরকে উচ্ছেদ, যে কোনো সময় যে কেউ উচ্ছেদ করে দিতে পারে, বা আগুন অনেক সময় লাগে, অনেক সময় ধরিয়ে দেওয়া হয়, দুটোই, এইগুলার নীতি নির্ধারণের পর্যায়ে ঠিক না হলে শুধু এই কমিউনিটি আর্কিটেকচারে সুন্দর স্পেস বা অনেক মানুষকে নিয়ে একসাথে করে কিছু করলে এটা কি সমাধান করবে, নাকি রাজনৈতিক অংশেও কিছু কাজ করার জায়গা আছে স্থপতিদেরও? এটা পুরোপুরি হচ্ছে যে রাজনৈতিক এবং পলিসির জায়গাতে বেশি, আর স্থপতির কাজটা খুবই ছোট, হ্যাঁ ছোট, কিন্তু হচ্ছে যে তাই বলে কি ওইটা না হলে স্থপতিরা বসে থাকবে? স্থপতিরা আসলে ওইটা যাতে, এই যে পলিসি লেভেলের সিদ্ধান্তটা যাতে তাড়াতাড়ি হয়, সেইটার জন্য কাজ করে যেতে হবে, সেটা সহজ করার জন্য বা সেটা ধাক্কা দেওয়ার জন্য কাজ করছে। তো আমরা ওই জন্য কাজ করছি, কিন্তু এইটা বড় আকারে সমাধান করা কিন্তু এটা পুরোপুরি হচ্ছে যে পলিসি লেভেল থেকে ঠিক করতে হবে। তা না হলে এই বড় ছোট একটা বাড়ি, 2টা বাড়ি, 5টা বাড়ি এটা হইতে পারে, যেটা আমরা করছি। করাইলে তো এখনও বাড়িঘর কিন্তু পোকা। এই যে প্ল্যাটফর্ম অফ কমিউনিটি অ্যাকশন আর আর্কিটেকচার, আমাদেরই একটা বাংলাদেশে একটা দল, তাদের মাধ্যমে কিন্তু অনেক কাজ হচ্ছে, অনেকেই করছে, অনেক এনজিওরাও কাজ করছে, হ্যাঁ। তো এইভাবে আসলে কোনো বড় সমাধান হবে না। আপনারা কি পলিসি নির্ধারণের সময় কোনো ধরনের ভূমিকা রাখছেন, মানে পোকার মাধ্যমে বা প্রেশার গ্রুপ ক্রিয়েট করছেন? হ্যাঁ, এইটা আমাদের আসলে আসল লক্ষ্য, কারণ ওইটা যদি হয়ে যায় আমাদের কাজ মানে কমে যাবে আমাদের এত। এবং খুব এইটা হচ্ছে যে সরকারের ভেতরেই, হ্যাঁ, সরকারের ভেতরেই হচ্ছে যে কমিউনিটি অর্গানাইজেশন, বুঝতে পারছেন? মানে হচ্ছে যে মানে এইটা হইতে হবে, সরকার নিজেই চাইবে যে একটা কমিউনিটি লেড একটা অর্গানাইজেশন। সরকার বলতে কেন্দ্রীয় সরকার না স্থানীয় সরকার? মানে এটা আসলে কেন্দ্রীয় সরকারের, কারণ আমরা পুরো দেশ নিয়ে যদি চিন্তা করি তাহলে কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু এটা স্থানীয় সরকার পর্যন্ত, একদম ইভেন গ্রাম পর্যন্ত, হ্যাঁ, চলে যাওয়া, কারণ গ্রামের বসতিও ঠিক করে। তো এইটা হচ্ছে যে ওরকম একটা ইনস্টিটিউশনের মতো করা যায়, বা একটা ট্রাস্ট বা কিছু একটা করা যায়, যেটা হচ্ছে যে সরকার এবং হচ্ছে কমিউনিটি দুইজন মিলে হচ্ছে যে একটা ইনস্টিটিউটের মতো বা ইনস্টিটিউশন, হ্যাঁ, একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, যেটার মধ্যে ডিসিশন মেকিংয়ে থাকবে হচ্ছে কমিউনিটির মানুষরাও থাকবে, হ্যাঁ, আবার সরকাররাও থাকবে। এখানে পাওয়ার ব্যালেন্স কিভাবে হবে?
মানে কমিউনিটির যারা আছেন, হ্যাঁ হ্যাঁ নারী, শিশু, এরা কিভাবে করে এই যে সরকারের যারা কর্মকর্তা আসবেন এদের সাথে হ্যাঁ ক্ষমতায়নের জায়গায় পিছিয়ে যাবেন, এটা কিভাবে নিশ্চিত হবে? না, এটা প্রথম এগিয়ে আসতে হবে হচ্ছে যে সরকারকেই আসলে দেখেন, যে তো ধরেন পাওয়ার নাই আর যার পাওয়ার আছে সেই, বা আমরা যদি এইভাবেই দেখি যে একটা শিশু আর আমি 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 তার বাবা মা, হ্যাঁ, এখন তাকে যদি আমি আসলে মানে ওই পাওয়ারটা যদি আমি সত্যি সত্যি আদর করে বা ভালোবেসে যদি না দেই, তাহলে তো সে তো বড় হতে পারবে না। আমি যদি প্রতিপালনের জায়গায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিপালনের জায়গা থেকেই, হ্যাঁ। তো তার মানে হচ্ছে যে এই ইনস্টিটিউশনটাতে সরকার নিজে, এটা কিন্তু আমি একটা নতুন করে একটা জিনিস বানিয়ে বলছি এরকম না, এরকম ঘটনা অন্য দেশে আছে। হ্যাঁ, আপনি যে থাইল্যান্ডের এক্সাম্পল দেখেন, থাইল্যান্ডে আছে, তারপরে ফিলিপিন্সে আছে। হ্যাঁ, তো থাইল্যান্ড সবচেয়ে ভালো, এটা আমি বলবো। ইন্দোনেশিয়াতেও আছে। থাইল্যান্ডের ভালো এটা হচ্ছে কোডি নামে একটা অর্গানাইজেশন, CODI, কমিউনিটি অর্গানাইজেশনস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটা সরকারের একটা মন্ত্রণালয়, ওদের সোশ্যাল ডেভেলপমেন্ট মানে ওয়েলফেয়ার মন্ত্রণালয়, হ্যাঁ, মন্ত্রণালয়ের আন্ডারে এটা হচ্ছে যে একটা ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনটা ওই যে ক্ষমতাটার কথা আপনি বলছেন, যে ইনস্টিটিউশনের মধ্যে কমিউনিটির প্রতিনিধি, সারা দেশ থেকে প্রতিনিধি ওখানে আছে। তো এখানে যদি বলেন একটা গভর্নিং বোর্ড যদি থাকে, সেই বোর্ডের হচ্ছে যে কমিউনিটি প্রতিনিধি এবং হচ্ছে সুশীল সমাজ বা এবং হচ্ছে সরকারের প্রতিনিধি, এইটা মিলে এমন করে হচ্ছে তাদের নাম্বারটা ঠিক করা হয়। যদি 10 জনের মধ্যে দেখা যায় যে হয়তো কমিউনিটির প্রতিনিধি হয়তো 5-6 জন আছে, আচ্ছা, হ্যাঁ, আর ধরেন সরকার থেকে হয়তো 3 জন আছে, হ্যাঁ, আর হচ্ছে অন্য জায়গা থেকে হয়তো এরকম। তো সরকার ইচ্ছা করেই ওরকম করে রাখে যাতে হচ্ছে যে যদি সবাই মিলে ঠিক করে, কমিউনিটি মানুষ ঠিক করে যে এইটা আমাদের জন্য ভালো, সরকার যাতে ভোটে হেরে যায়। আচ্ছা, ইচ্ছা করেই, মানে এটা ওই যে বললাম না যে আমি ইচ্ছা করে হেরে যাব, মানে পলিসি করে এরকম করা। হ্যাঁ, তো এটাই হচ্ছে যে ওনাদের এই পলিসি। তো এইভাবে কিন্তু মানে চলছে। তো আমাদের এখানেও কিন্তু আমরা এরকম একটা ইনস্টিটিউশনের কথা ভেবেছি, এটা কীরকম হবে সেই জিনিসগুলো আমরা কিছুদিন আগেও, মানে এই গত বছর আমরা আমাদের বন্ধু নেটওয়ার্ক থেকে আমরা মানুষজনদেরকে দাওয়াত করে, আমাদের 10টা দেশ থেকে মানুষজন আসলো, কমিউনিটি মানুষজনরা আসলো, এসে অনেক কিছু নিয়ে আমাদের 7 দিনের একটা ওয়ার্কশপ হলো। কীভাবে করাইলকে ধরে তখন কাজ করা হলো, যে করাইলের বসতিটাকে কিভাবে আসলে আমরা মানে তাদের নিশ্চিত করতে পারি, বাড়িঘর নিশ্চিত করতে পারি। তো সেইটা করতে গিয়ে করাইলকে ঠিক করলে তো হবে না, পুরো এরকম সারা দেশের এরকম বসতিগুলোর, হ্যাঁ হ্যাঁ, একটা ম্যানিফেস্টো হয়েছে। পুরো সারা দেশেরটা যদি আসলে এইটার মধ্যে নেওয়া হয়, তাহলে করাইল একটা এক্সাম্পল হিসাবে হয়তো আগে যেতে পারে। হ্যাঁ, তো এইটা করলে কিন্তু সরকারের অনেক লাভ। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। ম্যানিফেস্টোটা এখন কোথায় আছে? ম্যানিফেস্টোটা আছে, আমাদের কাছে আছে, কিন্তু আমরা হচ্ছে যে সরকার আমাদের দেশে তো হচ্ছে যে হয় কি, কোনো একটা সরকার যদি আমি কোনো একটা জায়গাতে যাই, কোনো একটা অথরিটির কাছে, হ্যাঁ, হয়তো ন্যাশনাল হাউজিং অথরিটি বা আমাদের সিটি কর্পোরেশন বা কোনো একটা মন্ত্রণালয়ে গেলাম, আমি যেটা দেখি আমাদের দেশের কনটেক্সটে, আমি দেখি যে এনাদের কারোর হাতেই পাওয়ার নাই, মন্ত্রী হইলেও পাওয়ার নাই। জি, পাওয়ারটা কার কাছে থাকে বলে মনে হয়? প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা, হ্যাঁ, সবাই বলেন যে প্রধানমন্ত্রী যেটা বলবেন সেটাই আসলে তার পকেটেই সব পাওয়ার আমরা দিয়ে রেখেছি, যার ফলে তার উপরও প্রেশার। হ্যাঁ, প্রধানমন্ত্রী তো এত কিছু সবকিছু দেখবেন কিভাবে? দেখবেন না, কিন্তু যে কোনো কারণে এই যে এতদিন ধরে, হ্যাঁ, এরকম একটা ঘটনা হয়েছে যে প্রধানমন্ত্রী সর্বেসর্বা। হ্যাঁ, যার ফলে প্রত্যেকেই নিজেদের পাওয়ারটাকে হচ্ছে যে ইচ্ছা করেই যে এক্সারসাইজ করে না, প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নাকি জানি না, আচ্ছা, যে তারা করতে পারে কিন্তু তারা এক্সারসাইজ করে না, যে ওটা মনে হয় উনি বলতে হবে এরকম। হ্যাঁ, তো আমরা এই যে এতদিন ধরে এইগুলা করছি, এখন আমরা অপেক্ষা করছি যে আমরা সরাসরি তাহলে প্রধানমন্ত্রীকেই বলবো।
কারণ বলে কোনো অন্যান্যদের কাছে আমি বুঝাতে পারছি না এটা, যে এটা করলে যে আসলে লাভ আছে, এটা করলে, কারণ এটা বলি যেহেতু এই প্রসঙ্গই আসলো, আমাদের প্রধানমন্ত্রী, হ্যাঁ, কিন্তু এই করাইলের ওই এলাকাতেই কিন্তু ওনাদের ভোটের মাধ্যমেই কিন্তু উনি মেম্বার অফ পার্লামেন্ট, এবং উনি ভোট পাওয়ার আগে উনি বলেছিলেন যে যদি আমি হতে পারি তাহলে এখানে আবাসন নিশ্চিত করার একটা কাজ করব, এবং হওয়ার পরেও উনি কিন্তু খুবই অনেস্টলি আবার গিয়ে বলছে হ্যাঁ আমি কিন্তু হয়েছি এখন, হ্যাঁ আমি কিন্তু এটা করতে চাই, এবং এই বার্তাটা কিন্তু সব জায়গায় গিয়েছে, হ্যাঁ, এবং হচ্ছে যে সরকারি সব অধিদপ্তরেও গিয়েছে, হ্যাঁ, তারা সবাই মিলে কিন্তু হাউজিং করার জন্যে সব উঠে পড়ে লেগেছে, এটা জানেন নিশ্চয়ই। কিন্তু তারা কেউই জানেন না, কেন জানেন না এটা, অথবা না জানার ভান করছেন কিনা জানি না, যে এইভাবে কাজ করে এটা হবে না, এটা সম্ভব না। এর আগেও তো ফেল করেছে। হ্যাঁ, এটা ফেল করবে, এটা হচ্ছে যে এটা যদি প্রধানমন্ত্রীর কান পর্যন্ত না যায়, এটা প্রধানমন্ত্রীও দেখা যাবে যে লজ্জায় পড়বে, হ্যাঁ। কিন্তু যদি আসলে একটা এই প্রসেসটা যদি ঠিক করা যায়, এবং হচ্ছে এটা কিন্তু অনেক খরচের ব্যাপার, এটা এই যে করাইলে এত মানুষজন, তাদের কাকে, প্রথম কথা হচ্ছে আপনি সিলেক্ট করবেন কীভাবে মানুষকে, কাকে রাখবেন কাকে রাখবেন না, হ্যাঁ, এটা তো ঝামেলায় পড়ে যাবে সরকার, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আপনি মনে করেন যে যত মানুষকেই রাখবেন না কেন, এই বাড়িঘর করার টাকা পয়সা কি আসলে আপনি একটা কমিউনিটির আপনার আছে, যদি থাকেও তাহলে অন্য কমিউনিটিগুলোর কি হবে? অন্য কমিউনিটি বলবে না যে আমি কি নাগরিক না, আমি কি এরকম না? তাহলে এই ঝামেলার মধ্যে কেন সরকার যাবে? সরকার হচ্ছে যে একটা পলিসি করবে যে তোমরা এই প্রসেসের মধ্যে যাও, নিজেরা সঞ্চয় করো, নিজেরা তারপরে হচ্ছে যে একসাথে হও, তারপরে নিজেরা এই করে করে তারপরে হচ্ছে যে নিজেরা অর্জন করো, হ্যাঁ, মানে তাদেরকে দিয়ে দেওয়া, এই প্রসেসের মধ্যে দিয়ে বাংলাদেশ কখনোই পারবে না। এটা হয়তো যেসব দেশে ধরেন অনেক টাকা পয়সা আছে তারা হয়তো এটা দিয়ে দিতে পারছে, সোশ্যাল হাউজিং করছে, কিন্তু সেখানেও অনেক সমস্যা আছে, হ্যাঁ, কিন্তু ওই প্রসেসে কিন্তু তারাও এখন নাই, হ্যাঁ। কিন্তু এই প্রসেসটা হইতে হবে যে সে যাতে অর্জন করে, সেই অর্জনের প্রসেসটাতে নিয়ে যেতে হবে। ভাড়াটিয়াও আছে, আবার ঘরের মালিকও তো আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে অর্জন করার পদ্ধতিতে ভাড়াটিয়ারা কিভাবে অর্জন করবে? ভাড়াটিয়ারা ভাড়াটিয়া হিসাবে অর্জন করবে, তারপরে সে যখন যদি বাড়ির ওরকম সবাই যে করাইলেই তার বাড়ি হইতে হবে এরকম না, হ্যাঁ। তো হচ্ছে যে সে যখন বাড়ির, তখন সে তার সামর্থ্য অনুযায়ী, আর কারণ সরকারের তো একটা ম্যান্ডেট আছে যে মানে সবার বাড়ি আবাসন নিশ্চিত করা, এটা তো তার দায়িত্ব, এবং হচ্ছে যে নাগরিক অধিকারও কিন্তু অধিকারের মধ্যে, কিন্তু আমাদের ওই ব্যাপারটা নিয়ে যে আমরা পারবো না বলে অধিকার নিয়ে আমরা বেশি কথা বলি না। কিন্তু যদি এই প্রসেসের মধ্যে যাওয়া যায়, যেমন আমি থাইল্যান্ডের উদাহরণ দিলাম, গত 20 বছরে তারা কিন্তু তাদের মানে এই বাড়ির সমস্যা শুধু ব্যাংকক ছাড়া অন্যান্য জায়গার প্রায় 100% বাড়িঘর সব হয়ে গেছে, কেউ আর বাড়িঘর ছাড়া নাই। ইভেন যারা স্ট্রিটে ছিল তাদেরও এখন বাড়িঘর হয়ে গেছে, তাদের থাকার জায়গা হয়ে গেছে। এটা কিভাবে করলো? নিজেরা সঞ্চয় করে করেছে, নিজেরা সঞ্চয়, আর সরকারের টাকা পয়সা আছে, সরকারের তো এই খাতে টাকা পয়সা আছে, ভূমি দিয়েছে, সরকার ভূমি দিয়ে দেয়নি, ভূমি লিজ দিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ। সরকার ভূমি কেন দিতে যাবে? ভূমি দেওয়াটা ঠিকও না, হ্যাঁ। ভূমি এই যে এটা হলে অনেক লম্বা আলোচনা হবে। ভূমি এই যে বিক্রি করাটা এইগুলো আসলে সরকার, এর থেকে আমাদের দেশে এরকম একটা ছোট দেশ, এত মানুষের ভূমির ব্যাপারটা নিয়ে আমার মনে হয় মানে নতুনভাবে আসলে ভাবা দরকার, হ্যাঁ। যা হয়ে গেছে, কিন্তু নতুন করে ভূমিটা হচ্ছে যে যেটা করা হয় ধরেন এরকম করাইল বা অন্যান্য ইয়েতে, এটা লিজ, যে 20 বছরের জন্য লিজ, এই কমিউনিটি, এবং 20 বছরের জন্য লিজ, যাদেরকে লিজ দেওয়া হয় তাদেরকে দিয়ে সরকার অনেক কাজ করিয়ে নেয়। অনেক কাজ মানে হচ্ছে যে আপনাদেরকে লিজ দিব, হ্যাঁ, এই লিজ দেওয়ার সাথে সাথে সে তো সরকার মানে নাগরিকের সব ইয়েটি এগুলো পাবে, সে হ্যাঁ সুযোগ সুবিধা পাবে। সে কিন্তু আগে একটা টাকা পয়সা পানির জন্য, আমি যখন করে থাকছি, একটা টাকা পয়সা কি সরকারের পকেটে গেছে? আমি সব গেছে অন্যের পকেটে, কিন্তু সরকারের পানিই তো আমি নিয়েছি, সরকারি ইলেকট্রিসিটি। তার মানে এইটা যখন লিগালাইজ হয়ে যাচ্ছে, তার ল্যান্ডের উপর যখন তার একটা অধিকার আসছে, সে কিন্তু শহর এইগুলো তখন দিবে, এবং শহরের
মানে ফান্ডে, কিন্তু তখন তহবিলে এই টাকাগুলো যাচ্ছে। হ্যাঁ, হেলথগুলো তখন ভালো হচ্ছে। শহর তখন বলতে পারে তোমার এলাকায় তোমার পাশে পানি আছে, এই পানিটা যদি এরকম অবস্থা এই লেভেলে যদি না থাকে তাহলে তোমার লিজ ক্যান্সেল। তোমার এখানকার মাছ যদি এইরকম অবস্থায় না যায় তাহলে লিজ, এইরকম করে কিন্তু অন্যান্য দেশ কাজ করছে। তার মানে ওকে দিয়ে শহর পরিষ্কার করিয়ে ফেলছে। আমাদের সব মানে সিটি কর্পোরেশনের জন্য তো প্রযোজ্য হতে পারে। সিটি কর্পোরেশন সব সিটি কর্পোরেশনের জন্য নদীতে যে ময়লা ফেলে আসছে, হ্যাঁ হ্যাঁ, যে যদি নদীতে এই কাজগুলো যদি তুমি করো তাহলে তোমার এলাকায় যদি এরকম ছিনতাই হয়, তোমার এলাকায় যদি মাদক থাকে, তোমার এলাকায় যদি হয়, তাহলে কিন্তু তোমার লিজ ক্যান্সেল। আচ্ছা, দায়িত্বটা কমিউনিটিকে দিয়ে দেওয়া। হ্যাঁ, মানে তখন তো ধরতে পারছেন, এখন তো আপনি ধরতে পারছেন না কাউকে, কে থাকে কে থাকে না, এটা তো তখন আপনি শহরের সব কিছু, অনেক কিছু আপনি তাদেরকে দিয়ে সমাধান করতে পারেন। এটা আপনার এখানে যদি এই সব তাহলে কিন্তু ওইখানে এখন কাউকে ধরতে পারছেন না, তখন আপনি তাকে, আপনার এলাকাতে এরকম হয়েছে, তাকে ধরতে পারবেন কাউকে। এটা করতে তো খুব বেশি সময় লাগবে কি? খুব বেশি সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না। কত বছরের মধ্যে এরকম পরিবর্তন যদি সরকার চায় তাহলে হতে পারে? আমরা একটা খুব ইন্টারেস্টিং আমরা একটা ওই যে ফ্লো, মানে আমাদের দেশের এটার নাম দিয়েছি কোহ্যাবিট। হ্যাঁ, কোহ্যাবিটকে বাংলায় করলে হয় মানে সবাই মিলে, মানে একটা বসতি। হ্যাঁ, মানে বসতি, আমরা হ্যাবিটেট শব্দ থেকে, মানে কালেকটিভ, এটা হচ্ছে কালেকটিভ হ্যাবিটেট, কালেকটিভ হাউজিং থেকে, তারপরে কালেকটিভ হ্যাবিটেট কেন বলছি, মানে বসতি বললে শুধু মানুষেরই না, যাতে এই বসতিটা আসলে না মানুষ যারা, মানে প্রাণ প্রকৃতির অন্যান্যদেরও হয়। হ্যাঁ, কারণ আমরা গ্রামেগঞ্জে এটাই তো দেখি, বা শহরে তো সেরকম, সেই জন্য আমরা এই যে কোহ্যাবিট বলছি। তো এইখানে আমরা রিসেন্টলি ওইরকম বলছিলাম যে সরকার যদি আসলে 1 মাস সময় দেয়, আচ্ছা, আর হচ্ছে যে একটা মানে একটু একসাথে বসে যদি কথাবার্তা বলা যায়, হ্যাঁ, এবং এটা প্রধানমন্ত্রী হইতে হবে, এটা আমি বুঝছি। হ্যাঁ, আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বুঝছি যে এটা প্রধানমন্ত্রীর সাথে এই কথাটা বলতে হবে, কারণ আমি শিওর যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারলে আমি বুঝাইতে পারবো, বা আমরা যারা কাজ করছি আমরা বুঝাইতে পারবো যে এটা তার কত লাভ আছে, মানে সরকারের কত লাভ আছে, এই 5 বছরের মধ্যেও লাভ আছে, আরও 20 বছরের মধ্যেও লাভ আছে, ইহকালেও লাভ আছে, পরকালেও লাভ আছে। হ্যাঁ, এই জিনিসগুলো বোঝাতে পারবো, এবং এটা সাশ্রয়ী, অনেক পয়সা করি তেমন লাগবে না, এই যে এই পয়সা করি দিয়েই হবে। আপনি যদি হিসাব করেন যে করাইলে 2 লক্ষ মানুষ, হ্যাঁ, আপনি জাস্ট প্রত্যেকটা মানুষ, ভিক্ষুকও কিন্তু সপ্তাহে 150 টাকা জমাইতে পারে। হ্যাঁ, মানে একটা ভিক্ষুকও যদি জমাইতে পারে 150 টাকা সপ্তাহে, মাসে কিন্তু মানে মাসে তাহলে 600 টাকা। হ্যাঁ, 125 টাকা করে এটা, এইটুকু সঞ্চয় করলেই আপনি হিসাব করে দেখবেন যে প্রায় মানে 150 কোটি টাকার মতো হয় 1 বছরে, পুরো করাইল থেকে। চিন্তা করেন, তার মানে টাকা, মানে এই জিনিসটা তো একসাথে আমরা দেখি না, টাকা পয়সার কিন্তু ওইভাবে অভাব নাই। এইটা দিয়েই যদি শুরু করা যায় কিছু ইনফ্রাস্ট্রাকচারের কাজ বা এইসব কাজ, এই জিনিসগুলো, তার মানে মানে একসাথে হওয়াটা আসলে জরুরি, কিন্তু একসাথে প্ল্যানিং করতে হবে। হ্যাঁ, কিন্তু এবং টাকার অ্যামাউন্টটা দেখছেন কীরকম, টাকার অ্যামাউন্টটা দেখেন, এটা সরকারের তহবিল তো আছে, আমাদের আশ্রয়ণ প্রকল্পের ফান্ড আছে। হ্যাঁ, সেই সব টাকা পয়সাগুলো যদি এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি আসে, এবং এরকম জায়গাতে যদি আসে, অন্যান্য ফান্ডও কিন্তু আসতে পারে খুবই কম ইন্টারেস্টে। অনেক এরকম ফান্ড দেওয়ার জন্য আছে, মনে করেন যে 1% 2% ইন্টারেস্টে হয়তো দিবে, কেউ দিলে আপনি কমিউনিটিকে হয়তো 4% ইন্টারেস্টে দিবেন, কমিউনিটি হয়তো আবার 6% ইন্টারেস্টে নিজেদের কাছে ফেরত দিবে। আচ্ছা, করেলের এই দল কি প্রস্তুত এখন? এত বড় দল প্রস্তুত না, কিন্তু ছোট ছোট দল প্রস্তুত, সেটা দিয়ে ইন্সপায়ার করা যাবে। আচ্ছা, মানে ঠিক ঝিনাইদহের মতো ছোট, হ্যাঁ, বা ঝিনাইদহকেও কাজে লাগানো যাবে। সারা দেশে এরকম ছোট ছোট অনেক সাকসেস স্টোরি আছে। আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে। আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ। করাইলের কমিউনিটি আছে, ওখানে আপনারা কিছু ম্যানিফেস্টেশনের কাজও করছিলেন যেগুলো সারা বাংলাদেশে প্রয়োগ করা যাবে, কিন্তু এই ওয়ার্কশপটা হওয়ার 4 দিনের মাথায় করাইলে আগুন লেগে গেল। তো এই যে যখন একটা মানুষ আগাতে থাকে
পুরো ব্যবস্থাটা মিলে তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে এই কমিউনিটি মানুষ যারা বাইরে থেকে আসছেন ফ্যাসিলিটেট করছেন তাদের উপর ভরসা করবে কতদিন ধরে বা কেন করবে? যারা ফ্যাসিলিটেট করছেন মানে যে আমরা যারা কাজ করলাম কমিউনিটি, না এটা তারা আমাদের উপর ভরসা আসলে করবে না, শুরু থেকেই করবে না। কারণ হচ্ছে যে আমরা এই কাজটা, এই পুরো যে কাজটা, ওয়ার্কশপটা, এটা করাইলের মানুষজন, হ্যাঁ মানে সব মানুষজন তো না, যারা করাইলের কিছু মানুষজন, যারা আমরা একটা দল আছে করাইলের নগরাবাদ নামে, হ্যাঁ সেই দলের সাথে এটা কাজ করা। হ্যাঁ, তো এই ওয়ার্কশপটা অর্গানাইজই করেছি কিন্তু একসাথে। হ্যাঁ, তো ওনারাও জানেন যে হচ্ছে যে এটা আসলে কতটুকু করা যাচ্ছে, এটা চ্যালেঞ্জ কি, আমরাও আসলে কি করতে পারি না সব জানে। সো আমাদের কাছে কোনো, এই যে আমরা যারা আউটসাইডার, হ্যাঁ বাইরের মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নেই, আমরা আগে থেকে এক্সপেকটেশন জিরো করে দিই যে আমাদের সাথে কোনো যা কিছু আপনারাই আসলে করতে হবে। আচ্ছা, আপনাদের সমস্যা আমরা এইভাবে কথা বলি, আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে। কেউ যদি বলে যে আপনারা, তাহলে আমরা তো অন্য, আমাদের তো, আমি তো এখানে থাকি না, আমি কেন আপনার সমস্যার সমাধান করি, আমার তো অনেক সমস্যা আছে। তো আমরা স্টার্ট করি ডিসকাশন এইভাবে, সো দ্যাট হচ্ছে তারা ওই যে একটা ইয়ে থাকে না যে আমরা মনে হয় পাওয়ারফুল, আমরা মনে হয় অনেক কিছু করে দিতে পারবো, এই ডিসকাশনেটাই আগে আমরা শুরুতে ভেঙে দেই। আমরা পাওয়ারফুল না, আপনারাই পাওয়ারফুল, এবং আরও পাওয়ারফুল কীভাবে হতে পারেন সেইগুলো আমরা বলি, সঞ্চয় করে করে। আর আমাদের কি পাওয়ার আছে সেটাও বলে দিই, যে আমাদের কিন্তু ধরেন এই নলেজটা আছে এবং আমাদের ধরেন এই কানেকশনটা আছে, সেইটা যদি আপনারা চান আপনাদের সাথে আমরা ওটা শেয়ার করতে পারি, সেটা দিতে পারি। এর থেকে বেশি আমাদের কিচ্ছু করার নাই। সেইভাবে কিন্তু আমরা মানুষজনের সাথে, যার ফলে আমাদের কাছে এক্সপেকটেশনটা খুব অনেস্টলি, ওই মানে অনেস্ট একটা রিলেশনশিপ আমাদের, এবং লং টার্ম রিলেশনশিপ। এটা তো আমরা সেই কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত, ওইরকম রিলেশন। কতটুকু আমরা কি করতে পারি, আমরা করতে পারি কি, আমি ইউনিভার্সিটিতে পড়াই, তাদের জ্ঞানটা আমার ইউনিভার্সিটিতেও আমি নিয়ে আসতে পারি। হ্যাঁ, তাহলে আমি তাদের কথা বলি না, আমি তাদেরকে ইউনিভার্সিটিতে নিয়ে আসি। আচ্ছা, আমার ক্লাসে এই করাইলের মানুষরা এসেই কিন্তু আরবান ডিজাইনে তারা হচ্ছে যে কীভাবে আসলে কমিউনিটি অর্গানাইজ করতে হয়, কমিউনিটির সাথে কীভাবে কথাবার্তা বলতে হয়, ম্যাপিং করতে হয় কীভাবে, এই করাইলের মানুষরা এসে কিন্তু আমার স্টুডেন্টদের শেখায়। তো তার মানে কি, তারা কিন্তু শিক্ষক। হ্যাঁ, তো আমার হাতে যে ক্ষমতাগুলো আছে সেই ক্ষমতা, মানে সে জানে যে এইটুকু আমি, কবির ভাই পারে, এইটুকু করে, এই তো এইটুকু ব্যাপারে হচ্ছে যে আমরা যারা কাজ করি, পোকা বা অন্যান্যরা, এটা ইয়ে। তবে যাওয়াটা আমার কাছে মনে হয় যে এটা খুব জরুরি, হচ্ছে যে এই কমিউনিটিতে যাওয়া, এই কমিউনিটিতে আসলে ডুব দেওয়া, এনগেজড হওয়া। আমি সেই জন্য একটা সময় আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে আপনি করাইলে 6 বছর আছেন, আমি কি হইল, আমি একজন ছোট্ট একটা শিক্ষক, হ্যাঁ আমি এখানে থেকেছি, সেই জন্যে হয়তো আমার এই প্রেজেন্সের জন্যে পাশে এতটুকু একটা বাগান হয়েছে, আনন্দ করে আমি বাগান করেছি। তো আমার ইউনিভার্সিটির যদি ভাইস চ্যান্সেলর থাকতো তাহলে বড় বাগান হইতো। আচ্ছা, হ্যাঁ, যদি এখানে একটা যদি মন্ত্রী থাকতো তাহলে হয়তো পুরো এরকম আরও কয়েকটা বসতি। তো আমার কাছে মনে হয় যে এই যে এক্সপেরিয়েন্স করাটা, এইটা খুব জরুরি। এটা আসলে আমরা এত ডিটাচ থাকি, আমরা মানুষের জন্যে চিন্তা করি, হ্যাঁ কিন্তু আসলে মানুষ নিজেই আসলে করতে পারে, আর মানুষের সাথে আমরা কিছু করতে পারি, জন্যে করার কোনো দরকার নাই। আমি একদম মানে জন্যে করার দরকার আছে, হ্যাঁ অবশ্যই দরকার আছে, কিন্তু জন্যে করাটা অনেক পরে। আমরা আর্কিটেকচার ফর পিপল করি, আর্কিটেকচার উইথ পিপল আসলে এটা। বা মানুষজন, সরকার বলে যে তোমাদেরকে বাড়ি দিয়ে দিলাম, বলে না তোমার জন্য বাড়ি দিয়ে দিলাম, সরকার কি সে কি নিজের টাকা দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, এটা পুরোপুরি একটা, এবং আমরাও বিশ্বাস করছি সরকার আমাকে দিয়ে দিল। হ্যাঁ, এই যে দুইজনের আসলে আমরা মানে নিজের পকেটের পাওয়ার আর একজনকে দিয়ে দিচ্ছি, এবং যাকে দিচ্ছি সেও খুশি হচ্ছে, যে রাজাকে দিচ্ছি বা রানীকে দিচ্ছি সেও খুশি হচ্ছে, এইটা থেকে যদি বের হয়ে আসে কিন্তু দুইজনই বেনিফিটেড হতে পারে, অনেস্টলি বেনিফিটেড হতে পারে। আপনাকে যদি ঢাকা শহরের ব্যাপারে আবার যদি আসি, আমাদের শেষ প্রশ্নের দিকে চলে আসছি। ঢাকা শহরে যদি নতুন কোনোভাবে রিডিজাইন করা হয়, বা যে কোনো একটা এলাকা রিডিজাইন করা হয় বা প্ল্যানিং চেঞ্জ করা হয়, আপনার হাতে যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি প্রথমে কোন জিনিস বদলাবেন? আমাদের যেভাবে প্লট বাই প্লট বিল্ডিং হচ্ছে সেরকম বিল্ডিংয়ের সিস্টেম,
নাকি রাস্তা ওই এলাকার রাস্তা, নাকি ওখানকার ল্যান্ড ওনারশিপের যে স্ট্রাকচার আছে বা ভূমির মালিকানার যে পদ্ধতি সেটা বদলাবেন? কিছুক্ষণ আগে তো ল্যান্ড ওনারশিপ নিয়ে বলছিলেন। হ্যাঁ, মানে সবই তো দরকার। কোনটা আগে করবেন? কিন্তু আমার কাছে মনে হয় প্রায়োরিটি যে যদি রাখি। শুরুতেই আমি আসলে যেটা মিস করি, মানে আমার নিজের জন্যই বা আমার সন্তানের জন্য আমি বলবো যে আমি যাতে আমার শহরে আমি আমার পরিবার সহ যাতে আমি হচ্ছে যে হাঁটতে পারি, মানে তাহলে রাস্তা, সড়ক রাস্তা। হ্যাঁ রাস্তাতে যাতে আমি হাঁটতে পারি। এত মানুষজন, হ্যাঁ, যেটা নিয়ে প্ল্যানাররাও সবাই আসলে কথা বলছে, সেই জিনিসটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা, হ্যাঁ, একটু মানে কোনো জায়গায় যাতে সবাই মিলে আমি যেতে পারি, হ্যাঁ, সেরকম আসলে জায়গা প্রথম দরকার। হ্যাঁ, এবং সেটা সবাই মিলেমিশেই আসলে করা দরকার। মানে আমার ফুটপাত, ধরেন অন্য দেশের ফুটপাতে দেখি চড়া চড়া দেখি, তাই না? অন্যান্য দেশে গিয়ে ফুটপাত চড়া চড়া ফুটপাত দেখি, কিন্তু ওদের মানুষ কম। আমাদের তো মানুষ অনেক ফুটপাত হ্যাঁ, ছোট। আর আমাদের তো ওদের দেশে যদি মানে 20 ফিট বা 10 ফিট ফুটপাত হয়, আমাদের দেশে 100 ফিট ফুটপাত হওয়া উচিত। ধন্যবাদ স্যার, আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন। আশা করি আগামীতে আবার কখনো দেখা হবে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, কালবেলাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শ্রোতা দর্শকদের। আপনারা এতক্ষণ দেখছিলেন এন মোহাম্মদ গ্রুপ প্রেজেন্স পডকাস্ট শো নগর কথন। আবার দেখা হবে আগামী পর্বে নতুন একজন অতিথি নিয়ে।